লেটস স্টার্ট। চলো আজকে আরো একবার সহজ ই স্টাডিতে বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ক্লাস নাম্বার হচ্ছে 36। আজকে আমরা আরো একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। কাল তোমাদের বলছিলাম যে দেখো সবসময় তো বেসিক লেভেলে প্রশ্ন নাও আসতে পারে, হয়তো একটু মডারেট লেভেলে প্রশ্ন এলো। তা আজকের প্র্যাকটিস সেটটা কিন্তু সেই মডারেট লেভেলের। ঠিক আছে, এখন আমরা বেশ কিছু প্র্যাকটিস সেট আলোচনা করব, কি ধরনের প্রশ্ন আসতে পারে, একেবারে সহজ কঠিন সব মিলিয়ে। ওকে, চলো দেখো আজকের যেটা ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ধ্বনি কয় প্রকার। ঠিক আছে, ধ্বনি কয় প্রকার আজকের ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে নাম্বার ক হচ্ছে একের 2 প্রকার, খ অপশন 4 প্রকার, গ হচ্ছে 5 প্রকার, ঘ হচ্ছে 6 প্রকার। তাহলে আজকে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে ধ্বনি হচ্ছে 2 প্রকার। মূলত ধ্বনি হলো 2 প্রকার। 2 প্রকার কি কি প্রশ্ন করতে পারো তোমরা? একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, ক, খ, গ, ঘ, ঙ এগুলো সব ব্যঞ্জন ধ্বনি, আর অ, আ, হ্রস্বই দীর্ঘই, হর্ষৌ দীর্ঘৌ এগুলো হচ্ছে সব স্বরধ্বনি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ধ্বনিকে লিখিত রূপ দিলেই তার নাম কি হবে? আচ্ছা, আমরা যখন কোনো কিছু, দেখো আমাদের বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে মানে একবারের চেষ্টায় আমরা যেটা উচ্চারণ করি, ধরো বললাম অ, মুখে বলছি তো এটা হলো ধ্বনি। কিন্তু আমি যখন তোমাদেরকে বলছি যে দেখো এটা হচ্ছে অ, তাহলে আমরা কি বলবো? রূপ বলবো, শব্দ বলবো, বর্ণ বলবো, নাকি স্বর বলবো? যেটা হচ্ছে বলবো সেটা হচ্ছে 2-এর গ, বর্ণ। রাইট, 2-এর গ। আচ্ছা, শুধুমাত্র আমি বললেই হবে না, তোমাদেরকেও সাথে সাথে বলতে হবে, উত্তরগুলো দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আজকে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে যে ম্যাথসের যে অনলাইন ব্যাচ, পেড ব্যাচ তোমাদের শুরু হয়ে গেছিল, সেই ব্যাচটি আর কয়েকদিনের জন্য একটি বিশেষ অফার এনেছে। সেটা হচ্ছে অনলি 3 মান্থসের কোর্স, যেটা 699 ছিল সেটা হচ্ছে অনলি 499-এ। যেটা 699-এ ছিল সেটা অনলি 499। মাত্র কয়েকদিন থাকবে, 2-3 দিন। তার মধ্যে তোমরা যারা যারা ম্যাথসের ক্লাস করতে চাইছো তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে ফেলো। অনলি 499-এ 8348817027 এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো যে কিভাবে ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিতে হবে, তার প্রসেস কি আছে। তোমাদের সামনেই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সাম রয়েছে, সেখানে ম্যাথস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মিসলেনিয়াস এক্সামে। তাই জন্য ক্লাস করতে এখনই চটপট জয়েন করে ফেলো। চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন যেটা এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কি? দেখো, ধ্বনি, বর্ণ, শব্দ, নাকি ব্যঞ্জন? দেখো আজকে যে আমরা সেটটা আলোচনা করছি সেটা একটা মডারেট সেট, আমি বলেছি তো। ভাষার ক্ষুদ্রতম যে একক সেটা হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম আমি যেটা বললাম, দেখো মুখে বলছি একবারের একদম আমাদের বাকযন্ত্রের স্বল্পতম চেষ্টায় উচ্চারিত, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াস উচ্চারিত, মানে স্বল্পতম মিন্স একেবারে একবারের প্রয়াসে। ঠিক আছে, একবারের প্রয়াসে উচ্চারিত। চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 4। যে স্বরধ্বনিগুলি অবিভাজ্য তাদেরকে কি বলা হয়? আচ্ছা, যে স্বরধ্বনিগুলোকে অবিভাজ্য মানে যাদেরকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাই তো? যাদেরকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে যে স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না
বিশ্লেষণ করা যায় না তাকে আমরা কি বলবো? মৌলিক স্বরধ্বনি, তাই তো? অ, আ এগুলোকে বলা হয়। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা মৌলিক স্বরধ্বনি কটা জানো তো? আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা আলোচনা করি, সেই সূত্রে আমরা বলবো। সেটা হচ্ছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা কটি? একটা 7টি, দেখো 10টি, 15টি, 12টি। এবার তোমরা আমাকে বলো যে মৌলিক স্বরধ্বনি বলতে কি বোঝানো হয়েছে। এখানে অনেকে তোমরা ভীষণ কনফিউজড হয়ে যাও, সেটা হলো আচ্ছা মৌলিক স্বরধ্বনি কটা হবে? দেখো মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 7টি, স্বরবর্ণ হলে সেটা 11টি হতো, কিন্তু স্বরধ্বনি হচ্ছে 7টি। তাহলে 5-এর হলো ক, উত্তর হলো 7টি। 5 ক। এবার আমরা একটু দেখে নিই যে কোনগুলো, যারা আজকে প্রথম ক্লাস করছো দেখো অ, আ, তারপর হচ্ছে হ্রস্বই, হ্রস্বউ, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে অয় জফলা আকার এ। ঠিক আছে? আচ্ছা এখানে বোধ হয় আচ্ছা আরেকটা হলো ও। ঠিক আছে, ও। 7টি। তাহলে অ, আ, হ্রস্বই, হ্রস্বউ, এ, অয় জফলা আকার এ আর ও। তাহলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি এগুলোকে বলা হয়, যাদেরকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না, যাদেরকে বিশ্লেষণ করা যায় না। নেক্সট, আচ্ছা তালব্য ধ্বনিগুলো কি কি, মানে তালব্য বর্ণ কি কি হতে পারে? দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে তালব্য বর্ণ হচ্ছে হ্রস্বই দীর্ঘই চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঙ, আর হচ্ছে কি তালবস্য আর মূর্ধনস্য, এই তালবস্য, আর একটা হচ্ছে অন্তস্থ জ যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, যাই হোক দেখো যেটা বলছিলাম যে মূলত হ্রস্বই দীর্ঘই চ, ছ, বর্গের জ, ঝ। দেখো এই চারটে মেনলি হচ্ছে তাল, মানে তালব্য ধ্বনি, সেটা হচ্ছে খ। খয়েরটা উত্তর হবে এক্ষেত্রে চ, ছ, বর্গীয় জ আর ঝ। এই চারটে হচ্ছে তালব্য ধ্বনি। ঠিক আছে, আর দেখো প্রথম যে ধ্বনিটা রয়েছে, তাহলে এক্ষেত্রে আনসার কি হবে? ছয়ের হচ্ছে খ, এটা হচ্ছে উত্তর। ভালো করে দেখে নাও প্রথম অপশনটা, দেখো ত, থ, দ, ধ, দন্তের ন, এটা দন্ত, দেখো দন্তের ন, দন্ত ধ্বনি বলা হয় এটাকে, এটাকে তালব্য ধ্বনি বলা হয়। আচ্ছা র আর ল, দেখো র আর ল, এই যে র আর ল রয়েছে, মূলত লটা কিন্তু দন্ত বর্ণ। হুম, র হচ্ছে, র হচ্ছে মূর্ধন্য বর্ণ, রয়েরটা হলো মূর্ধন্য বর্ণ। ওকে, আমি যতটা সম্ভব তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। আর ল হচ্ছে দন্ত বর্ণ, এটা খেয়াল রেখো। আর ক, খ, গ, ঘ এটা হলো কণ্ঠ বর্ণ। নেক্সট নাম্বার 7, আজকের নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে ধ্বনি হলো। আচ্ছা ধ্বনিকে আমরা লেখার বিষয় না, ধ্বনিকে আমরা কখনো লিখি না, তাহলে এটা কাটা। শোনার বিষয়, দেখার বিষয় এবং দেখা ও শোনার বিষয়। এখানে উত্তর হবে দেখা এবং আচ্ছা এখানে দেখো দেখা আর লেখা বলেছে, লেখা কোনোদিন ধ্বনির ক্ষেত্রে হবে না, এটা হচ্ছে মূলত শোনার বিষয়, দেখাও নয়। ঠিক আছে, এটা হচ্ছে শোনার বিষয়, আমরা সবসময় ধ্বনিকে কি করি? শুনি। তাহলে 7-এর হবে উত্তর গ, এটা হচ্ছে শোনার বিষয়। চলো, তাহলে ধ্বনিকে আমরা কখনোই কি করি না? লিখি না, তাই তো? ধ্বনিকে সবসময় কানে শুনতে হয়। বলতে হয় আর কানে শুনতে হয়। নেক্সট 7 হলো 7। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, কোন কারণটি ধ্বনি পরিবর্তনে সাহায্য করে? কোন কারণটি
ধ্বনি পরিবর্তনে সাহায্য করে? ক, অন্য জাতির ভাষার প্রভাব। খ, ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু। আর হলো বাকযন্ত্র ও শ্রবণ যন্ত্রের ত্রুটি। আর একটা ঘ, সেটা হলো সবকটি। আচ্ছা, ধ্বনির পরিবর্তনে কোনটি সাহায্য করে? এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে দেখো, ধ্বনির পরিবর্তনে সাহায্য করে অন্য জাতির ভাষার প্রভাব। একদমই। আমরা অনেক সময় কি করি, আমাদের নিজেদের সুবিধার্থে এমন অনেক শব্দ আমরা দেখবো যেটা আমরা চেঞ্জ করে দিয়েছি। দেখো, রিক্সা আমরা উচ্চারণ করতে পারি না, রিস্কা বলি। তাহলে এগুলো অন্য ভাষা থেকে আবার আসে। ভৌগোলিক পরিবেশ কোনো একটা অঞ্চলের আঞ্চলিক ভেদে হয়। বাকযন্ত্র আমাদের আমরা কানে শুনতে অনেক সময় ভুল করি, সেই জায়গা থেকেও আমরা উচ্চারণ অনেক সময় চেঞ্জ করি। যেমন ধরো, আমরা বলছি ল্যাবেন চুস, এখান থেকে আমরা উচ্চারণটা অনেক সময় তোমার কি বলে চেঞ্জ করে নিয়ে আমরা বলতে পারি না বলে ওই জায়গায় কি করে নিয়েছি, এত কঠিন, ওটাকে লজেন্স করে নিয়েছি। তাহলে এই সমস্ত তিনটে প্রভাবই আমাদের ধ্বনি পরিবর্তনে সাহায্য করে, তাই এক্ষেত্রে উত্তর হবে সবকটি। নাম্বার 9। আচ্ছা, দহ এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? দহ হচ্ছে একটা ধ্বনি বিপর্যয়। দহ হলো একটা ধ্বনি বিপর্যয়। ওকে, আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে, আচ্ছা ধ্বনি বিপর্যয় এটা আমি একসঙ্গে সবগুলো বলবো না। তার কারণ হলো যে ধ্বনি বিপর্যয় বলতে আগে আমরা কি বুঝি সেটা একটু দেখে নিই। আচ্ছা, ধ্বনি বিপর্যয় বলতে আমরা যেটা বুঝি যে ধ্বনির ক্ষেত্রে কি হয়, যে ধরো অনেক সময় আমরা আমাদের উচ্চারণের জন্য সঠিকভাবে অনেক কিছুকে উচ্চারণ করি না, বা অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা আমাদের কানে শোনার জন্য, বা যেটাকে আমরা বলে থাকি কি, ধরো ধ্বনি লোপ যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, বা ধরো আমি বলছি উচ্চারণের সময় ধরো একই শব্দ পাশাপাশি বসে আছে, ঠিক আছে, আমরা উচ্চারণের ভুল করবার জন্য ওই ব্যঞ্জন ধ্বনি যেগুলো রয়েছে সেগুলো পরস্পর স্থান পরিবর্তন করে ফেলছে। যেমন ধরো আমি বলছি বাতাসা, বাতাসা শব্দটা আছে, এখানে যে বাতাসা অনেক সময় এইটা চেঞ্জ করে কি হয়, আমরা বলে দিই বা সাতা। দেখো, ব্যঞ্জন ধ্বনি যেটা রয়েছে পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে এবার ধরো আরেকটা আমি বলছি, সাপোজ যেমন ধরো আমরা তো সকলেই করে থাকি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে তলোয়ার, শব্দটা হলো তলোয়ার। আমরা কি করি, এটাকে উল্টে দিই, লটাকে র উচ্চারণটা আগে করি, সেটা কি করি তরোয়াল বলে দিই। তাহলে কি হয় যে অনেক সময় উচ্চারণের জন্য পাশাপাশি অবস্থিত বা পাশাপাশি বসেছে এমন দুটো ব্যঞ্জন, পাশাপাশি ব্যঞ্জন ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করে, তাহলে তাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয়। তাহলে তাকে আমরা কি বলবো, ধ্বনি বিপর্যয়। কিভাবে বলবো, এটাই দহটা কোথা থেকে এসেছে দেখো, খুব সহজ, এই হ্রদ, এটাকে উল্টে গেছে, হ্রদ থেকে হদ, আবার আমরা অনেকে বলে থাকি বর্ণ লোপ করে সেটাকে বলছি হদ বলি, তারপর সেই বর্ণ লোপ থেকে হয়ে গেছে দহ। খেয়াল থাকবে এটা। তাহলে এটা হলো বর্ণ বিপর্যয়, এই ধ্বনি বিপর্যয় যেটাকে আমরা বলছি, ঠিক আছে, ধ্বনি বিপর্যয়। বা এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলে থাকি বিপর্যাস। আরেকটা নাম আছে এটার, সেটা হচ্ছে বিপর্যাস, ঠিক আছে, বিপর্যাস। আর এখানে যেহেতু আমি এটাকে আমি আলাদা আলাদা করে একসঙ্গে তিনটে বলবো না, কারণ এখানে তিনটে অপিনিহিতি, সরলোপ এবং ব্যঞ্জনাগম তিনটেই কঠিন, আলাদা আলাদা ভাবে বুঝতে হয়। তাহলে
সেই কারণে তোমরা একটা করে বুঝবে, সেটা হলো ধ্বনি বিপর্যয়। আমি এর পরের যে তোমার ক্লাসগুলো থাকবে, তো সেখানে কিন্তু আমি প্রত্যেক দিনই এইগুলোর ওপর একটা করে ধ্বনি পরিবর্তন করে দেবো এবং সেখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোনটা কিভাবে করতে হয়। চলো নেক্সট দেখো, পরেরটা যেমন বলছে গামোছা থেকে গামছা। এটা কি হচ্ছে? গামোছা থেকে গামছা, এখানে ধ্বনি পরিবর্তন ঘটেছে। কিভাবে ঘটেছে? বাকযন্ত্রের ত্রুটির ফলে, উচ্চারণ প্রবণতার ফলে, শ্বাসাঘাতের ফলে, নাকি আঞ্চলিকতার প্রভাবে? এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গামছা থেকে গামোছা থেকে হচ্ছে গামছা, এই যে ওকার শ্বাসাঘাত, ঠিক আছে, এই ওকারটা উঠে গিয়ে গামছা হয়ে গেছে। তাহলে এটার উত্তর হচ্ছে শ্বাসাঘাতের ফলে হবে। এটার উত্তর 10-এরটার উত্তর হচ্ছে নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10, এটা হবে 10-এর গ আনসার। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কোন শব্দে অতিরিক্ত ধ্বনির আগমন ঘটলে তাকে আমরা কি বলবো? কোন শব্দে যখন অতিরিক্ত ধ্বনির আগমন ঘটে তাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলি ধ্বন্যাগম। সেটাকে আমরা বলে থাকি ধ্বন্যাগম। যখন কোনো শব্দের মধ্যে অতিরিক্ত ধ্বনির আগমন ঘটে সেটাকে আমরা বলছি ধ্বন্যাগম। ঠিক আছে, মানে ধ্বনির আগমন। সেটা শব্দের প্রথমে হবে আদি স্বরাগম, যেটাকে আমরা বলে থাকি, বা ধ্বন্যাগম। ঠিক আছে, এইটাকে আমরা বলে থাকি। নেক্সট চলো, স্বরাগম কয় প্রকার? আচ্ছা, আগে আমরা দেখি যে স্বরাগম কয় প্রকার হতে পারে। একটা হচ্ছে আদি স্বরাগম, একটা হচ্ছে মধ্য স্বরাগম, একটা হচ্ছে অন্ত স্বরাগম। তাহলে স্বরাগম কয় প্রকার হলো? অবশ্যই 3 প্রকার। ওকে, তাহলে 12, আনসার হচ্ছে 3 প্রকার। দেখো নেক্সট, চলো নেক্সট হলো অনুসর্গগুলির নিজস্ব অর্থ। অনুসর্গগুলির নিজস্ব অর্থ আছে নাকি নেই, নাকি সর্বদা বদলায়, নাকি কোনোটি নয়? আচ্ছা দেখো, অনুসর্গ একটা বাক্যের মধ্যে একটা আলাদা শব্দ হিসাবে ব্যবহার করা হয়, তাই জন্য অনুসর্গগুলোর অর্থ আছে। যেমন আমি আগের দিনকেই তোমাদেরকে বলেছিলাম থেকে, উপরে, তারপরে হচ্ছে তোমার থাকে, এইগুলো যে আছে, দ্বারা, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কিন্তু এক একটা অনুসর্গ। এগুলো হলো এক একটা অনুসর্গ। ঠিক আছে, এরপর আমি কিন্তু এর পরের দিন আমরা কিন্তু সন্ধি নিয়েও আলোচনা করব। বেশ কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করা বাকি আছে, তাহলে সেগুলো। আচ্ছা দেখো, তাহলে আজকে যেটা করাচ্ছি সেটা হলো এর অনুসর্গের কথা বলছি। তাহলে অনুসর্গ কাকে বলে আমরা এটা একটু জেনে নিই। অনুসর্গ যেটা মূলত কি হচ্ছে না, নাম পদের পরে বসে এবং শব্দ বিভক্তির মতো কাজ করে থাকে। এটা হচ্ছে নাম পদের পরে বসে একটা বাক্যের মধ্যে, নাম পদ অর্থাৎ বিশেষ্য, সর্বনাম এগুলোর পরে বসে থাকে। ঠিক আছে, নাম পদের পরে বসে, আর একটা হচ্ছে কি করে, আর শব্দ বিভক্তির মতো কাজ করে। তবে এরা কিন্তু আলাদা বসে বলে বাক্যটার মধ্যে তার অর্থ আছে। শব্দ বিভক্তির কাজ করে। আর এটাকে কি বলা হয়? নাম পদের পরে বসলেও এটা হচ্ছে এক একটা অব্যয় হিসেবে কাজ করে। অব্যয় হিসাবে কাজ করে। ঠিক আছে, অব্যয়। তাহলে অনুসর্গকে এক একটা অব্যয় বলা যেতে পারে। তাহলে এক্ষেত্রে অনুসর্গর নিজের অর্থ আছে। যেমন আমি ধরো বললাম তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে, ধরো বলছি যে দা দিয়ে কেটে ফেলবো। এই যে শব্দটা, এই যে দা দিয়ে, দেখছো এই যে দিয়ে, এটা হচ্ছে একটা অনুসর্গ। কেমন? তাহলে অনুসর্গের অর্থ আছে, একটা আলাদা শব্দ হিসাবে বাক্যে অনুসর্গ ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট, নাম্বার 14, অনুসর্গ আর বিভক্তির প্রধান পার্থক্য কি? দেখো, অনুসর্গ একটা বাক্যের মধ্যে আলাদা একটা শব্দ হিসাবে ব্যবহার করা হয়, তাই এর একটা অর্থ আছে। আর বিভক্তি
কখনো আলাদা শব্দ হিসাবে ব্যবহার করা হয় না, শব্দের সঙ্গেই যুক্ত হয়। তাহলে অনুসর্গ নতুন শব্দ তৈরি করে, বিভক্তি করে না। প্রথমটা বলেছে। অনুসর্গ সব কারকে ব্যবহৃত হয় না, বিভক্তি হয়। অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে যা বিভক্তির নেই। একদমই তাই, যেটা বলছিলাম আমি, যে দেখো অনুসর্গ কিন্তু আলাদাভাবে ব্যবহার করা হয়, কিন্তু বিভক্তি তা ব্যবহার করা হয় না। বিভক্তি শব্দের শেষে বসে, মানে শব্দের সঙ্গেই বিভক্তি থাকে। ঠিক আছে, যেমন ধর আমি বললাম কাছে, এখানে এই যে এ দেখো, ছয়ের সঙ্গে এই যে এ আছে, এটাই বিভক্তি, কিন্তু অনুসর্গ একটা আলাদা শব্দ, যেমন থেকে, গাছ থেকে, এটা একটা গোটাটাকেই অনুসর্গ বলা হয়। তাহলে এক্ষেত্রে গ হচ্ছে উত্তর হবে। তাহলে এক্ষেত্রে গ হচ্ছে উত্তর। ওকে, তাহলে 14 গ হলো আনসার। খেয়াল রাখো এগুলো। চলো নেক্সট। কলমটি তাকের ওপরে আছে, এই বাক্যে অনুসর্গ কোথায়? বলো, এটা তোমরা বলো। এতক্ষণ ধরে অনুসর্গ নিয়ে অনেক কিছু বলেছি, এটার উত্তর তোমরা বলবে। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে উত্তর হবে কলমটি তাকের আছে আর ওপরে, এখানে উত্তর হবে ওপরে। তাহলে 15 উত্তর হচ্ছে ঘ। দেখো তাকের ওপরে, এই যে এটা হলো অনুসর্গ। পরেরটা কি? অনুসর্গ হলো এক ধরনের অব্যয়, সর্বনাম, বিশেষ্য নাকি ক্রিয়াপদ? এক্ষুনি বলে দিয়েছি এর উত্তরটা, এটা তোমরাই বলবে। বলো। 16 হচ্ছে আনসার হলো ক, তাই তো? 16 উত্তর হচ্ছে ক। এটা হলো একটা অব্যয়। নেক্সট। আচ্ছা, কর, পর, চল, নাচ, এগুলো কি ধরনের ধাতু? আচ্ছা, এই ধাতুগুলো নিয়ে আমি গতকাল একবার বলেছিলাম তোমাদের যে এই ধাতুগুলোকে বিশ্লেষণ করা যায় না, তাই 17 আনসার হবে। এটা হলো মৌলিক ধাতু। ঠিক আছে, মৌলিক ধাতু। এর ছাড়াও তোমাদের বলেছে ধন্যাত্মক ধাতু, প্রযোজক ধাতু, যৌগিক ধাতু। ধন্যাত্মক ধাতু কোনো ধ্বনি থেকে উৎপন্ন হবে, শন শন, বন বন, এইগুলো। তো এখানে সেরকম কোনো শব্দ নেই, তাই এখানে এটা ধন্যাত্মক ধাতু হবে না। প্রযোজক ধাতু মানেই জানবে যে কেউ কাজটা করছে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। এই জাতীয় যখন ধাতু থাকে সেটা প্রযোজক হয়, এক্ষেত্রেও সেটা হচ্ছে না। আর যৌগিক ধাতু বলেছিলাম আগের দিনকে, কালকে, তাই না? একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, তার সঙ্গে কি হবে? মৌলিক ধাতু যুক্ত হবে, তবেই তো সেটা যৌগিক ধাতু। এখানে সেটাও ঘটছে না, তাই এই ধরনের ধাতুগুলোকে বিশ্লেষণ করা যায় না বলে এই ধাতুগুলো মৌলিক ধাতু। চলো নেক্সট। 17, এবার হলো 18। 18 মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করলে আমরা কি পাবো? আচ্ছা, মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করলে আমরা কি পাবো? ইটস এ গুড কোয়েশ্চেন। দেখো, প্রথম হলো বিশেষ্য পদ বলে দিয়েছে। আচ্ছা, বিশেষ্য পদ কোনো মতেই পসিবল নয়, তাই এটা উত্তর হবে না। তারপরেরটা দেখো, বলছে অব্যয় পদ, হবে না, কারণ পদ আমরা এর আগে পড়েছি। যারা প্রথম আজকে ক্লাস দেখছো তারা অবশ্যই ডিটেল ক্লাসটা একবার দেখে নিও পদের উপরে। আর এরপরে আছে প্রত্যয়, আর তারপরে আছে হলো দেখো ক্রিয়াপদ। আমি কালকেই বলেছিলাম যে কোনো ধাতুর সঙ্গে যখনই বিভক্তিটা যুক্ত হয়ে যায় তখন আমরা বলে থাকি সেটাকে ক্রিয়াপদ, কারণ প্রত্যয় বিষয়টা আলাদা। প্রত্যয় হচ্ছে যখন কোনো ধাতুর সঙ্গে একটা নতুন শব্দ যুক্ত হয়ে প্রত্যয় তৈরি করবে, এখানে সেরকম কিছু ঘটছে না। এখানে মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে, দিয়ে ক্রিয়াপদ হচ্ছে। যেমন কিভাবে? ধরো কর ধাতু, এক্ষুনি বললাম না কর, এই ধাতুটাকে তো বিশ্লেষণ করা যায় না। এবার কর থেকে তুমি যদি এটাকে সে পড়া করিতেছিল, আমি যদি বাক্যটা বলি সে পড়া করিতেছিল, এই যে করি কর ধাতু থেকে এসছিল, আর তে ছিল, তে ছিলটা হলো বিভক্তি, বিভক্তি যুক্ত হয়েছে ধাতুর সঙ্গে, দিয়ে সেটা হয়ে গেছে তোমার তাহলে ক্রিয়াপদ। তাহলে করিতে ছিলটা কিন্তু ক্রিয়াপদ। কিভাবে হলো? এই যে কর,
এই কর অব্দি এটা হচ্ছে ধাতু, আর এই যে তে ছিলটা হলো বিভক্তি। তাহলে ধাতু আর বিভক্তি যুক্ত হলো, দিয়ে এটা হলো করিতে ছিল হচ্ছে একটা ক্রিয়াপদ। ওকে, চলো নেক্সট। 19, সন্ধ্যা শব্দটির তদ্ভব রূপ হলো, সন্ধ্যা শব্দটির তদ্ভব রূপ কি? আচ্ছা, সন্ধ্যা শব্দটির তদ্ভব রূপ হচ্ছে যে সেটা কি হবে? আচ্ছা, সন্ধ্যা শব্দটি দেখো, এটা আমরা কিন্তু এই শব্দ থেকে পাচ্ছি, ঠিক আছে? তোমরা জানো যে বিভিন্ন ধরনের শব্দ হয়। সাঁঝ, সন্ধ্যা শব্দটির তদ্ভব রূপ আমরা সরাসরি অনেক সময় কি করি না, বেশ কিছু শব্দ আছে যেগুলো এই তদ্ভব জাতীয় শব্দ, যেটা যেটা কিন্তু একদম সরাসরি তোমার সংস্কৃত ভাষা থেকে আসেনি, যেটা মাঝখানে অপভ্রংশ, প্রাকৃত এই ভাষাগুলোর ক্রমবিবর্তনের ফলে বাংলা এসেছে। তাই জন্য এই ভাষাগুলোকে আমরা বলে থাকি তদ্ভব শব্দ, তাই তো? তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর হবে সাঁঝ। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে সাঁঝ। তাহলে সাঁঝ বানান দন্তের শয়ে চন্দ্রবিন্দু আকার, ঝটা হবে, ঠিক আছে? সাঁঝ এক্ষেত্রে হবে ঝ। সন্ধ্যা শব্দটির তদ্ভব রূপ হচ্ছে সাঁঝ। নেক্সট, নাম্বার 20, এগুলো আমি আরো করাবো। সোনা শব্দটির সংস্কৃত কি? একদম দেখো, যেটা হচ্ছে তৎসম শব্দ, ডিরেক্টলি সংস্কৃত থেকে এসছে, সেটা হবে স্বর্ণ, রাইট? তাহলে এক্ষেত্রে উত্তর হবে স্বর্ণ। আচ্ছা, আজকে তাহলে আমরা এই 20 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। আমরা আগামীকাল আবার এই ধরনের প্র্যাকটিস সেট করব, মডারেট প্র্যাকটিস সেট। এখনো অনেক কিছু তোমাদেরকে বলার আছে, উপসর্গ বলিনি, এখনো ধাতু সম্পর্কে ডিটেলটা বলা হয়নি, পদেরও তোমরা এখনো পদ বা সমাস বা সন্ধি স্পেশালি তার এমসিকিউ গুলো করনি। আর এই শব্দ কোনটি কি শব্দ, এগুলো না আমরা ভীষণ কনফিউজড হয়ে যাই যে কত মুখস্থ করব। তাই আমাদের কিছু কিছু নিয়ম যদি আমরা পড়ে রাখি তাহলে সেটা আমাদের খুব সুবিধা হবে। তো এই নিয়মগুলো দেখতে হলে তোমাদেরকে রেগুলার ক্লাস ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি কালকে দিয়েছিলাম এর সন্ধি বিচ্ছেদটা, ইতস্তত, ইত ইত যুক্ত তত, এটা হবে উত্তর। ওকে, ইত যুক্ত তত অর্থাৎ গ, একের গ। এটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে আরো দুটো হোমওয়ার্ক পাবে তোমরা। একটা হলো মাটি শব্দটি কি ধরনের শব্দ? মাটি শব্দটি কি ধরনের শব্দ? যদি কেউ শব্দটা বলতে পারো যে এটা কি ধরনের শব্দ, তো সেটাই তোমাদের হোমওয়ার্ক। চলো আমি আবার আলোচনা করব এগুলো নিয়ে, তবু তোমাদেরকে বলছি। আর পেন্নাম শব্দটা কি জাতীয় শব্দ? দেখো এখানে অপশন বলেছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব আর আগন্তুক শব্দ। আর একটা হচ্ছে পেন্নাম, যেটা তদ্ভব শব্দ বলেছে, সিদ্ধ তৎসম, অর্ধ তৎসম আর অসিদ্ধ তৎসম। এই হলো তোমাদের দুটো হোমওয়ার্ক। তোমরা অবশ্যই এই হোমওয়ার্ক গুলো ফলো করো, আর কাল আমি এই হোমওয়ার্ক গুলোর আনসার বলে দেবো। ক্লাস কেমন লাগছে জানাতে ভুলো না। সকলকে থ্যাংক ইউ। আজকে ক্লাস এই পর্যন্তই। আবার আমরা আগামীকাল একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ, সকলে খুব ভালো থেকো। আর ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসগুলো দেখবার জন্য। গুড নাইট।